নির্দিষ্ট প্রতিকার আইনের দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে 8 ধারা থেকে, অর্থাৎ দ্বিতীয় খণ্ড থেকে শুরু হচ্ছে। প্রথম খণ্ড 1 থেকে 7 ধারা, ওটা শেষ। দ্বিতীয় খণ্ডে 8 ধারা পড়ার আগে আপনাদের একটু জানা দরকার, স্থাবর সম্পত্তি কাকে বলে, অস্থাবর সম্পত্তি কাকে বলে। কাকে বলে আসলে স্থাবর সম্পত্তি? এমনিতে আমরা বুঝি স্থাবর সম্পত্তি বলতে বোঝায় যেগুলা কিনা মুভ করতে পারে না, এমন সম্পত্তিকে বোঝায়। যদিও আর একটু গভীরে সম্পত্তি হস্তান্তর আইনের 3 ধারা বলতে, সেটা হচ্ছে যে বস্তুগুলো মাটির সাথে অনেকটা দূর প্রবেশ করে থাকে মাটির ভেতরে, এবং যেগুলাকে টান দিলেই উঠে আনানো যায় না, এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা যায় না, এগুলো হচ্ছে স্থাবর সম্পত্তি। এখানে 3টা পয়েন্ট বলছে। প্রথম পয়েন্টে বলছে যে গাছ বা ঝোপের ন্যায় মাটিতে শিকড় গড়িয়ে থাকা, যেমন আম গাছ একটু ঝোপ হয়ে থাকে এবং শিকড় অনেকটা দূর চলে যায়, বা নারিকেলের গাছ দেখবেন শিকড় অনেক দূর চলে গেছে, আপনি চাইলে টান দিয়ে উঠাই ফেলতে পারবেন না এটা। তারপরে প্রাচীর, দালানের মতন মাটির মধ্যে প্রবিষ্ট। এখন অনেক দালান বেরোচ্ছে, মুখ করানো যায় অ্যালুমিনিয়ামের, তারপর টিনের, যেগুলা ওই যে কি যেন ইয়েতে পাওয়া যায় বোধহয়, নবাবপুর বলে, ওখানে বোধহয় পাওয়া যায়, বা মুন্সিগঞ্জে বিক্রি করে 2 লাখ 4.5 লাখ এভাবে বাজারে বিক্রি হয়। বাড়ি ময়মনসিংহ এর দিকেও হাটে বিক্রি হয়। এগুলা কিন্তু স্থাবর সম্পত্তি না, ওটাও মাটির মধ্যে প্রবিষ্ট থাকে কিন্তু অতটা না। যেগুলা মেনলি কলাম টলাম করে বাড়িগুলা হয়, ওগুলা হচ্ছে স্থাবর। বা দালানের প্রাচীরের মধ্যেও এখন অনেক রেডিমেড প্রাচীর পাওয়া যায়, ওগুলা না। যেগুলা ওই বেস করে একটা বেসমেন্ট থাকে নিচে, অনেকটা দূর যেতে দেওয়াল গুলো তৈরি করা হয় শক্ত শক্ত ইটের, ওগুলাকে বলা হচ্ছে স্থাবর সম্পত্তি। অর্থাৎ মাটির মধ্যে প্রবিষ্ট থাকবে, প্রথম শর্ত। আরেকটা হচ্ছে যারা একটা স্থায়ী সুবিধা পাবে, হ্যাঁ, পার্মানেন্ট একটা ফ্যাসিলিটিস যেটাতে পাবে, সেটাকে সম্পত্তি হস্তান্তর আইন 1882 বলছে স্থাবর সম্পত্তি। তবে কিছু কিছুকে সে স্থাবর সম্পত্তি বলছে না, যেগুলো মাটির মধ্যে থাকে চাইলে উঠাতে পারবেন। কাষ্ঠবৃক্ষ কেন বলে না জানি না, যেমন সেগুন গাছ, কাষ্ঠবৃক্ষ, মেহগনি, এরা কাঠই দেয়, এদেরকে কিন্তু স্থাবর সম্পত্তি বলতেছে। এগুলোকে বলা হচ্ছে অস্থাবর সম্পত্তি, যদিও এগুলোও চাইলে আপনি হাত দিয়ে তুলে ফেলতে পারবেন না, বহুত কাটা এই গাছগুলা। কিন্তু কেন এগুলাকে স্থাবর বলছে না সম্পত্তি হস্তান্তর আইন জানি না, তবে জাজমেন্টে যা আসছে সেই সব গাছগুলো অ্যাকচুয়ালি মাটির ভেতরে প্রবিষ্ট থাকে এবং ফলও দেয়, এগুলোকে বলা হচ্ছে স্থাবর সম্পত্তি। তো এটা একটু মাথায় রাখবে, নর্মাল মানুষ কাষ্ঠ বৃক্ষকে স্থাবর সম্পত্তি মনে করবে, কারণ এটা তো টান দিলে উঠানো যায় না, মুখ করানো যায় না, মুখ করাতে হলে কাটতে হয়। কিন্তু সুনির্দিষ্ট কি সম্পত্তি হস্তান্তর আইনে একেবারে 3 ধারাতে স্পষ্ট ভাবে বলে দিচ্ছে কাষ্ঠবৃক্ষ বা বাড়ন্ত ফসল এবং ঘাস, এগুলো স্থাবর সম্পত্তি না, এগুলো অস্থাবর সম্পত্তি। আর তারপরে বলছে যে মাটির সাথে যা সংযুক্ত এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, সেগুলোকে স্থাবর সম্পত্তি বলে। তারপরে এই যে 3টা পয়েন্ট দিয়ে, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যে সম্পত্তিগুলো মুভ করানো যায় না, তবে তার মাঝেও কথা হচ্ছে যে কাষ্ঠবৃক্ষ, যেগুলো মুভ করানো যায় না তারপরে এটা স্থাবর সম্পত্তি না। সম্পত্তি হস্তান্তর আইন তো সিলেবাসে আপনাদের নাই, যারা বিজনেস দিচ্ছে তাদের সিলেবাসে আছে। এবার হচ্ছে 8 ধারা আসে, এটা সুনির্দিষ্ট প্রতিকারের ধারা। আমরা আগের যে 3 ধারা পড়লাম ওটা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা, ওটা সম্পত্তি হস্তান্তর আইন 1882 3 ধারা, যেখানে স্থাবর সম্পত্তির একটা ডেফিনিশন আমরা পাই। কারণ আমাদের 8 ধারা থেকে পড়তে হবে স্থাবর সম্পত্তি আর অস্থাবর সম্পত্তির ম্যাটার গুলো চলে আসবে আমাদের। অস্থাবর সম্পত্তির ধারাগুলো হচ্ছে 10 আর 11, আর স্থাবর সম্পত্তির ধারা হচ্ছে 8 আর 9। এভাবেও প্রশ্ন আসে স্থাবর সম্পত্তি রিলেটেড ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইন কোনটা কোনটা, অস্থাবর কোনটা কোনটা, হ্যাঁ, বহুভাবে এমসিকিউ আসতে পারে। এটাকে সম্পত্তির দখল পুনরুদ্ধারের ধারাও বলা হয়।
সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তির দেওয়ানি কার্যবিধি অনুযায়ী উহা নির্ধারিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে। দেওয়ানি কার্যবিধিতে যে পন্থা পন্থা দেওয়া আছে, কোন পন্থা? ওই যে আর্জি দিবেন, তারপর অপরপক্ষকে সমন পাঠানো হবে, তারপরে মামলা বিচারে অন্যদের লিখিত জবাব দিবে, এরপরে মামলায় দুই পক্ষের কথা শুনবে, এরপর রায় হবে, এরপর দখল বুঝাই দিবে রায়ে যে আসল দাবিদার। হ্যাঁ, এটাই হচ্ছে পন্থা দেওয়ানি কার্যবিধিতে। আপনার আদেশগুলোর মধ্যে পন্থাগুলো বা পদ্ধতিগুলো দেওয়া আছে। এই ৮ ধারাটা আসলে দেওয়ানি কার্যবিধি দ্বারা নির্ধারিত। কিভাবে এটা হবে সেটা নির্ধারিত। শুধু ৮ ধারাতে এতটুকুই বলছে, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী উহা নির্ধারিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে। সুনির্দিষ্টটা সুনির্দিষ্ট যে কোনো ধারায় মামলা করতে হলে হেল্প নিতে হচ্ছে দেওয়ানি কার্যবিধি। সে কিন্তু কোনো স্বয়ং সম্পূর্ণ আইন। মামলা করতে গেলে তার একটা হেল্প নিতে হচ্ছে, সেটা কার? দেওয়ানি কার্যবিধি। আমাদের আইন হচ্ছে একমাত্র স্বয়ং সম্পূর্ণ আইন বলা হয়। সুনির্দিষ্ট কিন্তু স্বয়ং সম্পূর্ণ না। এর থেকে আসে স্বয়ং সম্পূর্ণ আইন কোন? আমাদের আইন হচ্ছে স্বয়ং সম্পূর্ণ আইন। এগুলা যদিও বইয়ের কথা না, এগুলো হচ্ছে এমনি বিশ্লেষণমূলক। এগুলো নোট করে রাখবেন যখন বলি, এমসিকিউ এগুলো আসে। ৮ ধারা প্রতিকার কি? ৮ ধারার প্রতিকার হচ্ছে আপিল বা রিভিউ। ৮ ধারায় যে রিট্রিট আদালত দেয় সেটার বিরুদ্ধে আপনাদের প্রতিকার হচ্ছে আপিল বা রিভিউ। এই আপিলটা কত দিনের মধ্যে করতে হয়? যদি হাইকোর্টে আপনার আপিল করতে হয়, এটা ৯০ দিনের মধ্যে করবেন। এটা আবার তামাদি আইনের ১৫৬ অনুচ্ছেদে দেওয়া আছে। তামাদি যখন আপনারা পড়বেন এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন ৯ ধারা। ৮ ধারাটা অ্যাকচুয়ালি মালিকের ধারা। আপনি যদি মালিক হন এবং আপনি যদি বেদখল হয়ে যান সম্পত্তি থেকে, তাহলে আপনি আপনার দখল সত্ত্ব ফিরে পাওয়ার জন্য ৮ ধারাতে মামলা করবেন। এবং ৮ ধারাতে আপনি সরকারের বিরুদ্ধেও মামলা করতে পারেন। মনে করেন আপনার জমি সরকার বেদখল করে দিল, আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারেন দখল পুনরুদ্ধার পাওয়ার জন্য। শুধু দখল না, ৮ ধারাতে ৮-এর সাথে সাথে আপনার ৪২ ধারায় মামলা করতে হয়। মানে ডিক্লারেশন চাইতে হয় যে আমি এই জমির মালিক, সত্ত্ব আপনার এই টাইটেল, এটা ডিক্লেয়ার করে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার ক্ষমতা বলে আদালত। আর ৮ ধারাতে আপনাকে দখলটা ফেরত দেয়। তো ৮ ধারার মামলার সাথে সাথে ৪২ ধারার মামলা আসে। এবং ৮ ধারাটা হচ্ছে মালিকের ধারা। তো ৮ ধারায় যেহেতু মালিকের ধারা, ৮ ধারায় মামলা করার আপনার তামাদি হচ্ছে ১২ বছর। হ্যাঁ, ১২ বছর সময় পাবেন আপনি মামলা করার। বাট ৯ ধারায় আপনাকে এত সময় দিবে না। ৯ ধারা হচ্ছে ভাড়াটিয়াদের ধারা বা দোকানি, মানে যারা ভাড়ায় থাকে, মালিক বৈধ দখলদারের ধারা এক কথায়। তো আপনি মনে করেন বৈধ দখলদার, আপনাকে অন্যায়ভাবে বেদখল করে দেওয়া হলো। এখন আপনাকে যে অন্যায়ভাবে বেদখল করে দেওয়া হলো, সেক্ষেত্রে আপনি বেদখল হওয়ার দিন থেকে ৬ মাসের মধ্যে মামলা করবেন এবং আদালতকে আপনার বোঝাতে হবে যে এই সম্পত্তির আপনি বৈধ দখলদার ছিলেন, অন্যায়ভাবে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে বেদখল করে দেওয়া হয়েছে এবং আপনি সেটা দখল ফেরত পেতে মামলাটা করে। এটা হচ্ছে ৯ ধারার মামলা। ৯ ধারায় বেয়ার অ্যাক্ট কি বলছে? বেয়ার অ্যাক্টে বলছে যে স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক যথাযথ আইনগত পন্থা ব্যতি রেখে যদি কোনো ব্যক্তি তার অসম্মতিতে স্থাবর সম্পত্তি দখলচ্যুত হয়, তবে সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারে, যদিও তেমন মামলায় অপর কোনো সত্ত্ব খাড়া করা হতে পারে। মানে সত্ত্ব কে খাড়া করবে? যে অরিজিনাল মালিক সে খাড়া করবে। মনে করেন একটা জমির আমি আসল একটা দোকানের আমি মালিক, হঠাৎ করে ভাড়াটিয়াকে আমি বের করে দিলাম।
ভাড়াটিয়ার বাপের সাথে আমার চুক্তি হয়েছিল, বর্তমানে যে আছে তার সাথে আমার চুক্তি হয়, চুক্তি হয়েছিল তার বাবার সাথে। এবং চুক্তিটা সময়কাল ছিল মনে করেন 10 বছর। তার আগেই তার বাবা গত হয়েছে। এখন সেখানে তার ছেলে থাকে, দোকান চালায়, আমি হঠাৎ করে বের করে দিলাম। এখন সে তো বাবা নাই, তাই বলে কি তার অধিকার নয়? যেহেতু চুক্তি অনুযায়ী সময়কাল এখনো আছে, তখন তার ছেলে তার বাবার হয়ে মামলাটা করতে পারবে আমার বিরুদ্ধে। সে কি বলবে? তার স্থাবর সম্পত্তি থেকে, মানে দোকানটির স্থাবর সম্পত্তি, সেখান থেকে দখলচ্যুত করা হয়েছে। কে করছে? আমি করছি। আমার কিন্তু একটা মালিকানা সত্ত্ব আছে, আমি মনে করেন মালিকানা সত্ত্ব খাড়া করে ফেললাম, তখন কোনো সমস্যা নাই। তার অধিকারে কোনো রকম বাধা হবে না এই মালিকানা সত্ত্ব। আমি মালিক হলেই যে একজন কি অন্যায়ভাবে দখলচ্যুত করতে পারবো, এমনটা নয়। এটা 9 ধারা তখন বাধা হয়ে দাঁড়াবে। তো আদালতে তখন ওই দোকানদারকে দেখাতে হবে কি সে তার ইচ্ছার বিরুদ্ধে স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত হয়েছে। তবে সে বা তার মাধ্যমে দাবিদার বলতে প্রতিনিধি, যেমন দোকানদারের ছেলের কথা বললাম। আর যদি তার পিতাই মামলা করতো, মূল যে, যার সাথে আমার চুক্তি, তাহলে সে হতো। আর তার মাধ্যমে দাবিদার হচ্ছে তার ছেলে। তার অবর্তমানে করলো, অথবা সে, তাকে দায়িত্ব দিয়ে গেল অনেক সময়, ম্যানেজার এদেরকে দায়িত্ব দিয়ে যায় অনেকে, তারাও মামলা করতে পারবে মালিকের, মানে মূল দোকানদারের পক্ষ হয়ে। কোনো ব্যক্তি মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারে, যদিও তেমন মামলায় অপর কোনো শর্ত খাড়া করতে পারে। তথাপি ওই যে আমি মালিকানা সত্ত্ব খাড়া করছি মনে করে, তারপরেও সে কি করতে পারে? দখল পুনরুদ্ধার করতে পারে। তাহলে স্থাবর সম্পত্তি দখলকৃত ব্যক্তি কর্তৃক মামলা হচ্ছে 9 ধারা। অন্যদিকে 8 ধারায় কি বলছে? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। হুম, যদি হেডলাইনে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার থাকে, দুটাতেই কিন্তু স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার হচ্ছে, ওটাতে শুধু দখল হচ্ছে, আর এটাতে কি সত্ত্ব, মালিকানা সত্ত্ব প্লাস দখল হচ্ছে। এই কারণে 8 ধারার মামলার সাথে সবসময় 42 ধারার মামলা করতে হয়। আর 9 ধারায় দখলকৃত ব্যক্তি কর্তৃক মামলা। তো হেডলাইনটা আপনারা 8 আর 9 ভালো করে মুখস্থ করবেন। অনেকে 8 আর 9 গুলাই ফেলে পরীক্ষার হলে, যে যেহেতু ওখানে দখল পুনরুদ্ধার আছে, ওটাকেই 9 ধারা মনে করে ফেলে। হেডলাইনটা ভালো মুখস্থ। তাহলে আমরা কি দেখছি? 9 ধারাতে কোনো একটি ব্যক্তি যদি তার স্থাবর সম্পত্তি থেকে অন্যায়ভাবে বেদখল হয়ে যায় তার অসম্মতিতে, তাহলে সে আদালতে মামলা করতে, 9 ধারায় মামলা করে দখলটা পুনরুদ্ধার করতে পারে। যদিও আরেকজন যে বেদখল করেছে সে হয়তোবা মালিকানা শর্ত খাড়া করে দিয়েছে, তাও সে দখলটা ফেরত পেতে পারে। এটাই হচ্ছে 9 ধারার মূল কথা। এই 9 ধারাতে আপনি কিন্তু আপিল করতে পারবেন না। 9 ধারার প্রতিকার, আপিল যেহেতু করা যাবে না, রিভিউ করা যাবে না, তাহলে একমাত্র প্রতিকার কি দাঁড়ালো? যেখানে আপিল করা যায় না, যেখানে রিভিউ করা যায় না, সেখানে প্রতিকার 105 ধারা। দেওয়ানি কার্যবিধির 105 ধারা বলতে, যেখানে আপিল চলে না, 5-এর 1-এ বলছে যেখানে আপিল চলে না সেখানে প্রতিকার হচ্ছে রিভিশন। তাহলে দেওয়ানি কার্যবিধির 9 ধারার একমাত্র প্রতিকার হলো দেওয়া, কি, স্থাবর, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার একমাত্র প্রতিকার তাহলে কি? রিভিশন। যেটা দেওয়ানি কার্যবিধির 105 ধারাতে উল্লেখ করছে, যে যেখানে আপিল চলে না সেখানে রিভিশন করতে হবে। দ্বিতীয় প্যারা এখানে বলছে, এই ধারার কোনো কিছুই তেমন সম্পত্তির ব্যাপারে নিজের সত্ত্ব প্রতিষ্ঠা এবং তার দখল পুনরুদ্ধার করার জন্য কোনো ব্যক্তি কর্তৃক মামলা দায়েরের পথে প্রতিবন্ধকতা হবে না। এক কথায় মালিকানার ম্যাটারে 9 ধারায় কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না। মালিকানা রিলেটেড ম্যাটারে, মানে মালিকের মালিকানা সত্ত্বে কোনো রকম বাধা হবে না। 9 ধারা শুধু দখল ফেরত, মালিকানার বিষয়টা 9 ধারা দ্বারা নির্ধারিত হচ্ছে। 8 ধারা ম্যাটার। এই ধারা অনুসারে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না। এই ধারা অনুসারে দায়েরকৃত মামলার প্রদত্ত কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। তেমন কোনো আদেশ বা ডিক্রির পুনর্বিবেচনার কোনো অনুমতিও প্রদান করা হবে না।
অর্থাৎ এই জায়গাটাতে কি আপিল টাপিল করা যাচ্ছে না, একমাত্র আপিল রিভিউ কোনোটাই করা যাচ্ছে না, একমাত্র প্রতিকার এই ডিক্রি বা আদেশের বিরুদ্ধে একমাত্র প্রতিকার কি হচ্ছে, রিভিশন। এবং সেটা 6 মাসের মধ্যে করতে হবে, বা রায় দেওয়ার 6 মাসের মধ্যে করতে হবে। এখানে 9 ধারা নিয়ে কিছু নোট দেওয়া আছে। প্রথমে বলছে নোটের, অত্র ধারায় বাদীকে দখল ও বেআইনি ভাবে বেদখল প্রমাণ করতে হবে, সত্য প্রমাণের প্রয়োজন নাই। অর্থাৎ সে যদি 9 ধারার মামলা করে, তাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে যে সে বৈধভাবে দখলে ছিল, অবৈধভাবে সে বেদখল হয়েছে এবং তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। এটুকুই তার প্রমাণ করতে হবে। সেখানে তার মালিকানা সত্ত্ব আছে কি নাই এগুলো দেখাতে হবে না 9 ধারা, কারণ এটা কি ভাড়াটিয়াদের ধারা, এটা মালিকের ধারা না। মালিক হলে তাকে সোজা চলে যেতে হবে 8 ধারাতে। তারপরে বলছে 9 ধারায় দখলদারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, মালিককে নয়। অত্র ধারায় দখলচ্যুত হওয়ার দিন হতে 6 মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। 9 ধারায় মোকদ্দমা দায়ের করতে হলে আনুপাতিক কোর্ট প্রদান করতে হয়। আর 8 ধারার মামলার কোর্ট কত, অ্যাড কোর্ট, আর এটা অ্যাড কোর্ট অর্ধেক। আর ওটা হচ্ছে অ্যাড কোর্ট 2%, মানে অ্যাড কোর্ট থেকেও আরো 2% দিতে হবে 8 ধারার মামলা। আর 9 ধারার মামলাতে হচ্ছে মূল্যানুপাতিক কোর্ট। মূল্যানুপাতিক কোর্টটা কি, এটা লিস্ট থাকে যে কোন প্রপার্টির মূল্য কত, আর কোর্টটিতে আবার কোন মূল্যের কোর্টটি কত। যেমন এক একটা মৌজার মূল্য এক এক থাকে, বাজার মূল্য সরকার দ্বারা নির্ধারিত থাকে। ধরেন একটার বাজার মূল্য 50 লাখ টাকা, এখন 50 লাখ টাকার কোর্টটি কত হবে, এটা আপনার হিসাব করে কোর্টটি 1 থেকে বের করতে হবে। সর্বোচ্চ কোর্টটি 40,000 টাকা, আর এমনি 45 পড়ে, একটা যে ভ্যাট ট্যাটের ট্যাক্স ট্যাক্সের ব্যাপার আছে ওগুলা দিয়ে 45 মতন পড়ে। কিন্তু সর্বোচ্চ কোর্ট হচ্ছে 40,000 টাকা। তো মূল্যানুপাতিক কোর্ট কি, ওই যে 50 লাখ টাকার জমির ভ্যালু, বাজার মূল্য, এইটার মূল্যর উপরে যে কোর্টটা নির্ধারিত হচ্ছে সেটা হচ্ছে মূল্যানুপাতিক কোর্ট। এই কোর্টের অর্ধেক হলে 9 ধারার মামলা করার সময় দিতে হবে। আর 8 ধারার মামলা যেহেতু মালিকের ধারা, মালিকানা সত্ত্ব, কোর্টটা বেশি, এই মূল্যানুপাতিক কোর্টটি যেটা 8 ধারায় মামলায় হচ্ছে সেটা 2% দিতে হয়। মানে মূল্যানুপাতিক কথিত আছে, তার সাথে আর 2% দিতে হয় 8 ধারার মামলার ক্ষেত্রে। এবং 9 ধারার মামলায় সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি, রিভিশন। আর 8 ধারায় হচ্ছে আপিল রিভিউ দুটাই করা যাবে। এখন যেখানে আপিল করা যাবে সেখানে আপনি রিভিউ কেন, রিভিউ করে কেন মানুষ, রিভিউ করে কোথায়, প্রথমে বুঝতে হবে রিভিউটা করে কোথায়। আপিল উচ্চ আদালতে করে, মনে করেন রায় দিল জেলা জজ, আপিল করতে হবে হাইকোর্ট। রায় যদি দেয় যুগ্ম, টাকা যদি 5 কোটির ভেতরে হয়, তাহলে আপিল করতে হবে জেলা জজে। যুগ্ম আহ যদি জেলা জজ, আর যদি রায় ধরেন সহকারী জজ দিল, তাও আপনার আপিলটা কোথায় করতে হবে, জেলা জজের কাছে যে আপিল করবেন। কিন্তু 5 কোটি টাকার ঊর্ধ্বে চলে গেলে আপিলটা কোথায় আপনাকে করতে হবে, হাইকোর্টে করতে হবে। হ্যাঁ। তো এখন রিভিশন কিন্তু তা না, রিভিশন হলো নিজ আদালত। মনে করেন রায় মামলাটা পরিচালনা করতে সিনিয়র সহকারী জজ, ওখানেই আপনাকে রায় দিতে, ওখানেই আপনাকে রিভিশন করতে হবে। অর্থাৎ স্বীয় আদালত তার মামলায় যে রায়টা দিচ্ছে সেটা আবার একবার বিবেচনা করে। এখন আপিলে আর রিভিউ এর পার্থক্য কি, এক তো দুই আদালতে করতে হয়। আপিল হলো উচ্চ আদালতে, আর রিভিউ হচ্ছে যে আদালত রায় দেয় সেই আদালতে করে। দ্বিতীয় হচ্ছে আপিলে আপনি নতুন কোনো ডকুমেন্ট দিতে পারবেন না, তো রিভিউ এর ক্ষেত্রে আপনি নতুন ডকুমেন্ট দেওয়ার সুযোগ। এই কারণে যখন এমন হয় যে আপনি একটা নতুন ডকুমেন্ট হাতে পেয়েছেন যেটা আপনার মামলার মোড় ঘুরে যেতে পারে, তখন মানুষ আপিল না করে রিভিউ করে, নিম্ন আদালতকে ওই ডকুমেন্টটা দেয়, দিয়ে মামলাটা আবার নতুন করে দেখতে বলে, তাতে আশা করে যে রায়ের একটা পরিবর্তন হবে। আর আপিলে যেহেতু নতুন ডকুমেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই, লোয়ার কোর্টের যে ডকুমেন্ট নথি থাকে ওটাই কিন্তু
আপিল আদালতে সার্টিফাইড কপিটা চলে যায়। আপিল আদালত এই নিম্ন আদালতের নথির উপর ভিত্তি করে রায় দেয়। সেখানে আসলে ঠিকভাবে সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়েছে কিনা, ডকুমেন্টস গুলো দেখা হয়েছে কিনা, এগুলাই দেখে। যে কারণে দেখবেন আপিল আদালতে রায়ের পরিবর্তন একটু কম হয়। সিংহভাগই দেখা যায় লোয়ার কোর্ট যারা তাই রাখে, শাস্তির ক্ষেত্রে হয়তো একটু কমায় দেয় আপিল আদালত। অনেক সময় দেখা যায় দুই নাম্বার আসামি বা 3 নাম্বার আসামিকে মৃত্যুদণ্ড দিচ্ছে লোয়ার কোর্ট, হাইকোর্ট হয়তো তাকে যাবজ্জীবন দিয়ে একটু কমায়। আর কিন্তু খুব বেশি হেরফের হয় না, সিভিলের ক্ষেত্রেও হয় না, ক্রিমিনালের ক্ষেত্রেও হয় না। কারণ ওই একই তথ্য প্রমাণ সাক্ষ্য এগুলোর উপর ভিত্তি করে আপিল দেয়। তবে কোনো কোনো সময় যদি তাদের মনে হয় যে ঠিকঠাক সাক্ষ্য প্রমাণ নেয়নি লোয়ার কোর্ট, তখন হাইকোর্ট কি করে, সাক্ষ্য প্রমাণ এই বিচার কার্য আবার করার জন্য পাঠায় দেয়। এটাকে বলা হয় সিভিল রিমান্ড, যেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির 107 ধারাতে দেওয়া আছে এবং 45 আদেশে দেওয়া আছে সিভিল রিমান্ড সম্পর্কে। যে আপিলে কোনো একটা মামলা যাওয়ার পরে উচ্চ আদালত আবার ওই মামলাটা লোয়ার কোর্টে পাঠায় দেয়, যে আদালত রায় দিত তাকে, যে আবার পুনরায় বিচার কার্য করতে। যে ঠিকঠাক সে বিচার কার্য করেনি, যে যে সাক্ষ্য তার নেওয়ার কথা সেগুলো সে নেয়। তো যাই হোক, এগুলো দেওয়ানিতে ডিটেলসে পড়ানো হবে। তো তাহলে আমরা রিভিউ আর আপিলের যে পার্থক্য বেসিক এটা বুঝতে পারলাম। যে যেখানে আমাদের নতুন নথি দেওয়ার ব্যাপার থাকবে বা যেখানে আপিল করার কথা ছিল কিন্তু আপিল করা হয় না, সেই জায়গাটাতেও আপনি রিভিউ করতে পারবেন। কারণ যেখানে আপিল করার কথা ছিল আপিল করেন না, এখানে কিন্তু রিভিশনও করা যাবে। সেখানে তখন আপনাকে রিভিউ আসবে। তাহলে রিভিউ হচ্ছে নথির ম্যাটার একটা হলো, আর আরেকটা যে যেখানে আপিল করার কথা ছিল কিন্তু আপনি আপিল করেন না, সুযোগ ছিল আপনার আপিল করার, মনে করেন আপনার 8 ধারায় আপিল করার সুযোগ আছে, আপনি আপিল করলেন না, তখন আপনি রিভিউ আসেন। আচ্ছা, 9 ধারায় আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না। সরকারের জমি সরকারের ইচ্ছা মতন আপনাকে বেদখল করতে পারে, তার জন্য কি সরকার নোটিশ দেবে, দিয়ে আপনাকে একটা লাফতে দিয়ে বের করে দেবে, কিচ্ছু করতে পারবেন না। আপনি কোনো রকম 9 ধারার মামলা করতে পারবেন না সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, এটা আপনি সাধারণ মানুষের বিরুদ্ধে করতে পারবেন। অর্থাৎ 9 ধারায় শুধুমাত্র জেনারেল পিপুলের উপর লিখে, গভর্নমেন্টের উপরে না। কিন্তু 8 ধারায় আপনি সরকারের বিরুদ্ধেও মামলা করতে পারবেন। 8 আর 9 ধারার পার্থক্য লিখিততে আছে, অবশ্যই আপনারা এখন যখন নোট করবেন রেডি করে ফেলবেন। হোপফুলি 8 আর 9 ধারা ক্লিয়ার। কারোর কোনো রকম প্রশ্ন থাকলে করে ফেলেন। এবার আমি অস্থাবর সম্পত্তিতে যাব। এতক্ষণ তো স্থাবর সম্পত্তি নিয়ে পড়লাম। 8 আর 9, অস্থাবর সম্পত্তি হচ্ছে 9 আর 10। প্রত্যেকে ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। ম্যাম, হুম। আপনি বললেন যে হচ্ছে রিভিউয়ের ক্ষেত্রে নতুন ডকুমেন্ট ইউজ করা যায়, কিন্তু আমি যতদূর জানি যে হচ্ছে একটা ডকুমেন্ট যখন দেওয়ার কথা, মানে যেই স্টেজে দেওয়ার কথা, সেটা না দিলে কোর্ট নাকি পরে সেটা রিসিভ করে না। তাহলে হ্যাঁ, রিভিউ করা যাবে, যেটা আপনার দেখাতে হবে যে এই ডকুমেন্টটা আপনার হাতে ছিল না, আপনি নতুন করে পেয়েছেন, ওটার একটা নিয়ম আছে। এটা সাক্ষ্য আইন করলেই কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে। বলছে কোর্ট আপনাকে ডকুমেন্ট দেওয়ার জন্য সমন পাঠাবে, কারণ আপনি করতে জানালেন আপনার কাছে ডকুমেন্টস নাই, এবার পরে সুষ্ঠুর করে আপনার কাছে ডকুমেন্টসটা বের করে নিয়ে আসছেন, আদালত নিবে না। কারণ আদালত আপনাকে সমন দিচ্ছিল, আপনি কি বলছেন আপনার কাছে ডকুমেন্টস নাই। আবার পরে আপনার নিজের ব্যাপারে যখন আপনার একটা রায় আপনার মনে হচ্ছে ডকুমেন্টস দেখালে ফেভারে আসবে, তখন আপনি ওই ডকুমেন্টস নিয়ে হাজির হলেন, আদালত তখন ওটা শুনবে। এটা আলাদা ইস্যু। আর আরেকটা হচ্ছে আপনি ডকুমেন্টস আসলে সংগ্রহই করতে পারেন না, পরবর্তীতে যে সংগ্রহ করতে পেরেছেন, যেটা আপনার মামলার রায়ের পক্ষে, এটা সিভিলে অনেক হয়, পুরোনো জমি টমির ক্ষেত্রে অনেক সময় হয়, সেটা আপনি রিভিউ নিয়ে আসেন। হ্যাঁ, ক্লিয়ার? জি ম্যাম। আসলে 3টা ল একসাথে পড়ালে ক্লিয়ার হয় কনসেপ্ট গুলা। এটা আপনি সাক্ষ্য আর যখন দেওয়ানি শেষ হবে একসাথে, তখন এই কনফিউশন যা আছে দূর হয়ে যাবে। কেবল তো শুরু। 10 ধারা, 10 ধারাতে কি বলছে যে অস্থাবর, আমরা এমসিকিউ কি করব, 8 আর 9 ধারা হচ্ছে স্থাবর সম্পত্তির ধারা, আর অস্থাবর সম্পত্তির ধারা হলো 10, 11।
10 ধারা 11 ধারা থেকে বোধহয় গত বছর প্রশ্ন আসছে, আগে আসতো না এগুলো থেকে, এখন সব থেকে প্রশ্ন আসে, অনেক দিন হয়ে গেছে একই প্রশ্নটা রিপিট করে না তারা, তাই নতুন নতুন প্রশ্ন খোঁজে, নতুন নতুন ধারা তারা কাজ করে, যে কারণে পড়া বেড়ে যায়। প্রতি বছর একটু করে পড়া বাড়ে, কারণ ওই যে পুরোনো প্রশ্ন কিন্তু সহজে তারা রিপিট, মানে রিপিট করে না। কয়টা করতে পারে আপনারা, একটাও রিপিট করে না। কখনো কখনো 2-3টা রিপিট হয়, সর্বোচ্চ 100-র মধ্যে 2টা 3টা। এই কারণে সুনির্দিষ্ট সব ধারাই মোটামুটি পড়বেন, 2-1টা বাদ দেওয়া হবে। সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। অস্থাবর কোনগুলা, যেগুলা মুভ করানো যায়। মনে করেন আমার একটা দলিল আছে, এটা কেউ আমার থেকে নিয়ে গেল, দলিলটা আমার কাছেই থাকার কথা, এটা একটা অস্থাবর সম্পত্তি। দলিলের মাধ্যমে যে সম্পত্তিটা আছে, জমি, সেটা স্থাবর। দলিলটা কি স্থাবর? দলিল তো মুভ করা যায়। দলিল তো একটা সম্পত্তি, দলিল হচ্ছে অস্থাবর সম্পত্তি। এটা পুনরুদ্ধার করার রাইট আমার আছে কি নাই? আমার দলিল আমার কাছে রাখার অধিকার আমার আছে, এটা বেদখল হলে সেটা পুনরুদ্ধার করার অধিকারও আমার। তবে 10 আর 11 ধারার কিছু পার্থক্য আছে। একটা হচ্ছে আশু পুনরুদ্ধার, মানে ইমিডিয়েটলি আপনার কাছে দিই। আর আরেকটা হচ্ছে আশু পুনরুদ্ধার না, সাথে সাথে না। তো এটাও আপনি দখল পুনরুদ্ধার পেতে পারেন। 8 ধারায় যা কথা বলছে একই কথা 10-এ বলছে, শুধু স্থাবরের জায়গায় অস্থাবর বলছে। সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি নির্ধারিত পন্থায় উহার দখল পুনরুদ্ধার করতে পারে। অর্থাৎ এই ধারাতেও মামলা করতে আপনার আর্জির মাধ্যমে দেওয়ানি কার্যবিধিতে মামলা করতে হবে। দেওয়ানি কার্যবিধিতে যে প্রসিজার দেওয়া আছে সেটার মাধ্যমে আপনাকে মামলাটা করতে হবে। ব্যাখ্যা 1। ব্যাখ্যা 1-এ যে বলছে যে এই ধারা অনুসারে একজন জিম্মাদার, যার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছে, সেই ব্যক্তির হিতকর স্বার্থে নিয়োগ করার অধিকার রয়েছে এমন অস্থাবর সম্পত্তি দখল পাওয়ার জন্য মামলা করতে পারে। আমি একজন জিম্মাদার ট্রাস্ট, আমি ক্যান্সার ট্রাস্টের ট্রাস্ট। এই ট্রাস্টের টাকা মনে করেন আরেকজন ট্রাস্টি আত্মসাৎ করার চেষ্টা করছে। এখন এই টাকাটা তার অ্যাকাউন্টে নিয়ে গেছে, সে বিভিন্ন ভাওতাবাজি করে টোরে। এখন আমি জিম্মাদার হিসেবে আমি তার হিতের জন্য আছি, আমি ক্যান্সার রোগীদের হিতের জন্য এটার জিম্মাদার, যে এই টাকাটা যেন একমাত্র ক্যান্সার পেশেন্টরাই পায়। এখানে তারা হলো বেনিফিশিয়ারি, তাদের হিতের জন্য আমি জিম্মাদার। এখন তাদের উপকার, এই টাকাটা যদি আরেকজন জিম্মাদার বা অন্য কোনো ব্যক্তি মেরে নেয়, তাহলে তো বহু ক্যান্সার রোগীকে যে টাকা দিতে পারতো, চিকিৎসা নিতে পারতো, তারা সেটা পাবে না। হ্যাঁ, এই জায়গাটাতে তাই তাহলে আমার কাজ কি? এই টাকাটা রক্ষা করা, কারণ আমাকে তো ট্রাস্টি নিয়োগই দিচ্ছে তাদের অধিকারগুলো রক্ষা করার জন্য। এক্ষেত্রে আমার অধিকার আছে এই টাকাটা পুনরুদ্ধার করার জন্য মামলা করা। যদিও এটা কি, টাকা কি স্থাবর সম্পত্তি না, টাকা কিন্তু অস্থাবর সম্পত্তি। এই টাকা উদ্ধারের জন্য আমি জিম্মাদার, হিতের জন্য, বেনিফিশিয়ারির হিতের জন্য মামলা করতে পারি। এটাই ব্যাখ্যা 1-এ দেওয়া আছে, রাইটটা আমাকে দিয়ে দিচ্ছে জিম্মাদার হিসেবে। ব্যাখ্যা 2-এ কি বলছে? সম্পত্তির বর্তমান দখলের জন্য অস্থায়ী বা বিশেষ অধিকারীকে এই ধারা অনুযায়ী দায়েরকৃত মামলাকে সমর্থন করার জন্য যথেষ্ট। মনে করে যে যাকে এই দায়িত্বটা দেওয়া আছে সম্পত্তি প্রোটেক্ট করার জন্য, সে অস্থায়ী একজন প্রোটেক্টরও হতে পারে, তার পোস্টটা পার্মানেন্ট নাও হতে পারে। হ্যাঁ, বা সে বিশেষ অধিকারীও হতে পারে, কোনো সমস্যা নাই। যাই হোক না কেন সে মামলা করতে পারবে। অর্থাৎ তার অধিকারের ধরন অস্থায়ী হতে পারে, তার অধিকারের ধরনটা বিশেষ অধিকারী হতে পারে, যে তাকে বিশেষ ভাবে কিছু অধিকার দিচ্ছে, সেই অধিকারগুলোই ভায়োলেট হলে সে মামলা করতে পারছে। কোনো সমস্যা নাই, আদালতে এটা বেরিয়ার হবে না যে তার ক্ষমতাটা অস্থায়ী। তার ক্ষমতা যেমন ট্রাস্টি কিন্তু অস্থায়ী হয়, দেখা যায় একজন মারা যায় বা ট্রান্সফার হয়ে চলে যায়, যদি এক্সিকিউটিভদের ট্রাস্টি করা হয় তো তারা চলে যায়, আরেকজন আসে, ট্রাস্টি অস্থায়ী হয়। তার জন্য যে সে মামলা করতে পারবে না এমন না, সে মামলা করে গেল, ট্রান্সফার হয়ে গেল, ওই জায়গায় আবার নতুন যে আসবে সে ডিল করবে, কোনো সমস্যা নাই। এইগুলোই সহজ ভাবে এখানে একটু দেওয়া আছে। হ্যাঁ, এটা আপনারা পড়ে ফেলবেন।
এখানে বেশ কিছু উদাহরণ আছে। আমি একটা উদাহরণ করি। কিছু ঋণের জন্য ক্ষয়ের নিকট কিছু অলংকার বন্ধক রাখে, সেগুলো বিক্রয় করার অধিকারী হবার আগেই বিক্রয় করে ফেলে। ঋণের অর্থ পরিশোধ না করে অলংকারের দখলের জন্য ক্ষয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, মামলা খারিজ হয়ে যাবে। কেন? কারণ আমি আমার যে দায়িত্ব সেটা পালন করিনি। আমি মনে করেন টাকাটা পরিশোধ করিনি। আমি একজনের কাছে 10 লাখ টাকা নিচ্ছি, বিনিময়ে আমার আহ 10 ভরি স্বর্ণ দিচ্ছি। দেওয়ার পরে আমি তার কাছে সময় চাইছি 5 বছর। এখন সে 5 বছরের আগে সে বিক্রি করতে যাচ্ছে। আমি মামলা করতে পারি, সে বিক্রি ঠেকানোর জন্য ইনজাংশন চাইতে পারি যে সে যেন বিক্রিটা না করে। কিন্তু সেসব না চেয়ে আমি চাইলাম কি, যে আমার গহনা যেন আমাকে ফেরত দিয়ে দেয়। আরে গহনা ফেরত দিতে হলে তো আমাকে টাকাগুলা দিতে হবে। তার মানে আমি ক্লিন হ্যান্ডে মামলা করতে আসি নাই, এখন আমার ডিফেক্ট আছে। আদালত মামলা খারিজ করে দিবে। কিন্তু আমি যদি চাইতাম যে যার কাছে আমি স্বর্ণ রাখতে দিয়েছি সে যেন বিক্রি না করে, তাহলে আদালত আমার পক্ষে রায় দিত। কারণ তখন আমি ক্লিন হ্যান্ডেই চাচ্ছি। যৌক্তিক আমার চাওয়াটা। এটা অনেক এমসিকিউ আসে, যেহেতু এটা একটা নেগেটিভ এক্সাম। এই যে মামলাটা যেহেতু খারিজ করে দেয়। নাম্বারে বলছে কয়ের সম্মুখ কর্তৃক তার নিকট লিখিত একটি চিঠি পেল। কয়ের সম্মতি ছাড়াই উক্ত চিঠি ফিরিয়ে দিল। উক্ত চিঠিতে কয়ের এমন এক সত্য রয়েছে যা তাকে কয়ের নিকট হতে পুনরুদ্ধার করার অধিকারী করে। মনে করেন কোন একটা ব্যক্তি মারা যাওয়ার সময় তার সন্তানকে একটা চিঠি তার কেয়ারটেকারের কাছে দেওয়ার জন্য দিয়ে গেল। সেখানে তার কোথায় কি প্রপার্টি আছে অনেক দিক নির্দেশনা দেওয়া আছে, যেটা জানেও না। অনেকেই আছে যে বাবা মায়ের গ্রামের প্রপার্টি কোথায় কি আছে এটা জানে না। এরকম দিক নির্দেশনা দিয়ে একজন মনে করেন মারা গেল ও চিঠি দিয়ে। এখন এই চিঠিটা এই কেয়ারটেকারের কাছ থেকে তার সন্তানের নেওয়ার অধিকার আছে। চিঠিটা কি? অস্থাবর সম্পত্তি। তাহলে এইগুলো, এই উদাহরণগুলো সব কি? স্বর্ণ অস্থাবর সম্পত্তি, চিঠি অস্থাবর সম্পত্তি, তারপর উইল, এগুলো সব অস্থাবর সম্পত্তি। যে উদাহরণটা আমি দিলাম ওই যে, দলিল নিয়ে নেওয়ার ব্যাপারটা। তো এই টাইপের এমসিকিউ গুলো আসলে আপনারা 10 ধারাতে চলে আসবেন। 10 আর 11-র এতটুকু পার্থক্য আশু। 11তে হচ্ছে আশু পুনরুদ্ধার, মানে ইমিডিয়েটলি আপনার কাছে আপনার সম্পত্তি অর্পণ করার আদেশ দেয় হচ্ছে 11 ধারা। এখানে আরো কিছু গুদাম ঘরের ব্যাপার আছে। গুদাম ঘরে যেসব মাল রাখে ওগুলো তো সব অস্থাবর সম্পত্তি। তো কেউ যদি সেই সম্পত্তি কোথাও বিক্রি টিক্রি করে দেয় তাহলে ওগুলা কি পুনরুদ্ধার করার অধিকার আছে যে অরিজিনাল মালিক না। 11, অব্যবহৃত দখল লাভের অধিকারী ব্যক্তির কাছ থেকে দখল প্রদানের নিমিত্তে মালিক নয় এইরূপ দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব। অব্যবহৃত মানে হচ্ছে আশু, মানে ইমিডিয়েট, দখল লাভের অধিকারী ব্যক্তির কাছ থেকে। মালিক নয় এমন ব্যক্তির, মালিক এমন ব্যক্তির আহ দখল পুনরুদ্ধারের অধিকার। যেটা মনে করেন আহ উম, একটা প্রপার্টি একজনের কাছে রাখতে দেওয়া হয়েছে। হুম, যে গুদাম ঘরে রক্ষক, তার কাছে অনেক চেয়ার আছে। এখন পাশের দোকানে একজন আর হলো কি যে একটা অনুষ্ঠান লাগছে, পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তো তারা গুদাম ঘরের রক্ষকের কাছে কিছু চেয়ার নিল যে আমরা পরের দিনই দিয়ে দিই। এরপর আর তারা দেয় না। দিনের পর দিন চলে যায়, ফেরত দেয় না। কিন্তু তার অরিজিনাল মালিক কিন্তু গুদাম রক্ষক না। অরিজিনাল চেয়ারের মালিক যে গুদাম ঘরের ভাড়া দিয়ে রাখতে দিয়েছে সে। এখন প্রশ্ন হচ্ছে সে তো মালিক না। এখন যারা এই চেয়ারটা ব্যবহার করছে তারা যদি বলে তুমি তো চেয়ারের মালিক না, এটা কি হবে? হবে না। কারণ তার দখল থেকেই কিন্তু ওরা নিয়ে গেছে। এক্ষেত্রে আদালত কি করবে? অর্ডার দিবে যে ইমিডিয়েটলি গুদাম ঘরের রক্ষকের কাছে চেয়ার গুলা হ্যান্ড ওভার, অর্থাৎ অব্যবহৃত বা আশু দখল লাভের অধিকারী হচ্ছে গুদাম রক্ষক এখানে। তো বেয়ার অ্যাক্টে যেটা বলছে
সেটা হচ্ছে যে সম্পত্তির মালিক সে নিজে না, এমন অস্থাবর সম্পত্তি। প্রথম শর্ত, সে মালিক হবে না। দ্বিতীয় কি, সম্পত্তি হতে হবে অস্থাবর। কোন বিশেষ অংশের দখলকারী বা নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে নিম্নোক্ত যে কোনো অবস্থাতে অবিলম্বে দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট উহা প্রদানার্থে সুনির্দিষ্টভাবে বাধ্য করা যেতে পারে। অর্থাৎ যিনি দখল লাভের অধিকারী তার কাছে কি সাথে সাথে অবিলম্বে বা আশু বা ইমিডিয়েটলি বা অব্যবহিত দখল লাভের অধিকারী ব্যক্তিকে দখল দিয়ে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে বাধ্য করার আদালত আদেশ দিতে পারে। কখন কখন? এক নম্বরে বলছে যে যখন দাবিকৃত সম্পত্তি দাবিদারের, জিম্মাদারের বা প্রতিনিধি হিসেবে প্রতিবাদীর নিকটে রয়েছে, অর্থাৎ জিম্মার অন্তর্ভুক্ত। হ্যাঁ, ওই যে যেমন স্বর্ণকার একটা বললাম, ওটাও এক ধরনের জিম্মি, অর্থাৎ ট্রাস্ট প্রপার্টি হলো বিষয়টা। হ্যাঁ, তখন ইমিডিয়েটলি যিনি মালিক না কিন্তু দখলের অধিকারী তার কাছে দখল অর্পণের জন্য আদালত আদেশ দিতে পারে। দুই হচ্ছে যখন দাবিকৃত ব্যক্তির ক্ষতির টাকা, ক্ষতি টাকার মাধ্যমে ক্ষতিপূরণ দাবিকৃত পর্যাপ্ত প্রতিকার করবে না। মানে হচ্ছে ধরেন আমি আমার দেশের বাইরে পড়তে যাওয়ার সময় গোদাম রক্ষকের কাছে জিনিস রেখে গেছি, শখের কাঠের বিভিন্ন ফার্নিচার ডিজাইন করে তৈরি করছি। এগুলো যে কাঠের যে ব্যক্তি বানাইছে সেও ধরেন বেঁচে নেই বা ওগুলো এত অ্যাভেলেবল না। হ্যাঁ, এটা মূল্য নির্ধারণ করা টাফ। বা কেউ তার যাওয়ার সময় বড় একটা মূর্তি মন্দিরের সেটা রেখে গেছে, যে শেষে যখন আবার স্থাপন করবে তখন সেটা নিবে। এই জিনিসগুলো আসলে আপনি টাকার মাধ্যমে ক্ষতিপূরণ পর্যাপ্ত হচ্ছে না। হ্যাঁ, মানে ক্ষতিপূরণ নির্ণয় কষ্টসাধ্য। সরি, যে উদাহরণটা বলছি সেটা হলো 3 নম্বরের উদাহরণ, যেটা আসলে ক্ষতিপূরণ নির্ণয় করা যাচ্ছে না। যেটা ওই যে মূর্তির উদাহরণটা বল, যে প্রপার্টিটা মনে করেন আপনি একজনের কাছে রেখে গেছেন, সেটা আসলে আহ, এর মূল্য তো হয়তো বা আহ, এমনি মূল্য একটা স্বর্ণের মূল্যে যদি হয় বা রৌপ্যের হয় সেটার একটা আলাদা মূল্য আছে, কিন্তু ওটা মনে করেন শত শত বছর। হ্যাঁ, সেক্ষেত্রে সেটার যে আসল মূল্য সেটা নির্ণয় করা আসলে বাজার দর দ্বারা সম্ভব না, যে ভোরের মূল্য দিয়ে সম্ভব না। সেক্ষেত্রেও আদালত আশু দখলদারের কাছে অর্পণ করতে পারবে। আরেকটা হচ্ছে ধরেন ক্ষতিপূরণ দিচ্ছে কিন্তু সেটা পর্যাপ্ত না। পর্যাপ্ত না কেমন? মনে করেন আমি একটা জিনিস কিনছি, যখন এটা কিনেছি তখন সেটার বাজার মূল্যটা কম ছিল, পরবর্তীতে সেটার বাজার মূল্য বেড়ে গেছে। ধরেন একটা শেয়ার, আমি স্কোয়ারের একটা শেয়ার কিনছি বা কারো কোনো একটা কোম্পানির শেয়ার কিনছি, লাভ তখন আমি শেয়ার কিনছি যে টাকাতে, এখন ওই টাকাতে আমি ওইরকম বড় কোম্পানির শেয়ার কিনতে পারবো না। তার একটা সময় ছাড় দিচ্ছিল। আহ, হ্যাঁ, যেমন এখন বিটকয়েন টয়েন বিক্রি করে অনেক বড় বড় কোম্পানি, এগুলো সবই কিন্তু অস্থাবর সম্পদ। যখন কমে বিক্রি করে তখন আমি কিনে রাখি। এখন ওই টাকার মূল্যে যদি আমাকে ক্ষতিপূরণ দেয়, আমি তো ওই লেভেলের কোনো ভালো কোম্পানির বিটকয়েন বা শেয়ার কিনতে পারবো না, কারণ এখন সবকিছুর দাম বেড়ে গেছে। অর্থাৎ ক্ষতিপূরণ দিয়েও আমার পর্যাপ্ত প্রতিকার হচ্ছে না। তখন কি বলবে আদালত? ওই শেয়ারটা আমার কাছে ইমিডিয়েটলি অর্পণ করতে হবে। নম্বরে বলছে যখন দাবিকৃত বস্তুর দখল দাবিদারের নিকট হতে অন্যায়ভাবে হস্তান্তরিত করা হয়েছে। যদি অন্যায়ভাবে হস্তান্তর করা হয়, দাবিদারের যিনি দখলে আছেন তার কাছ থেকে, হ্যাঁ, অন্যায়ভাবে নিয়ে আসা হলো, তখনও আদালতে বলবে, মনে করেন আমার দলিল আমার কাছে থাকার কথা, একজন জোর করে আমার কাছ থেকে নিয়ে চলে গেল, সে পরবর্তীতে মালিক হবে, এখনই না। হ্যাঁ, উইলে তাকে আমার মৃত্যুর পর মালিক দেওয়া আছে, কিন্তু সে বলতেছে যেহেতু আমি মালিক হব ভবিষ্যতে, দলিল আমার কাছেই থাক, নিয়ে গেল, কিন্তু বর্তমানে আমি মালিক, এটা আমার কাছে রাখার অধিকার আমার আছে। এই যে আমার কাছ থেকে অন্যায়ভাবে নিয়ে গেল, আদালত কি বলবে? তুই নিয়ে যাওয়া ব্যক্তিকে আমার কাছে অর্পণ করতে বলছে দলিলটা, অস্থাবর সম্পত্তিটা। তাহলে 4টি ক্ষেত্রে আমরা আসল পুনরুদ্ধারের ব্যাপারটা দেখি।
প্রথমটা হচ্ছে জিম্মাদার, দ্বিতীয়টা হচ্ছে ক্ষতিপূরণ অপর্যাপ্ত, তৃতীয়টা হচ্ছে ক্ষতিপূরণ নির্ণয় অসম্ভব, আর চতুর্থ হচ্ছে বেআইনি ভাবে বেদখল। ক্লিয়ার প্রত্যেকে? এগুলো কিন্তু পরপর ক্রোনোলজি মেনটেন করে করতে হবে। হ্যাঁ, আপনারা 12 ধারাতে বোধহয় এটা গ নাম্বারটা 2-এ আছে আর খ নাম্বারটা 3-এ আছে, এই তিনটা পয়েন্ট 12 ধারাতেও আছে। কিন্তু আবার 12 ধারায় যে 4টা পয়েন্ট আছে তার সাথে একটা পয়েন্ট দিলেই হচ্ছে 54 ধারায় স্থায়ী নিষেধাজ্ঞার আবার চলে আসে। তাই একটু হিসাব করে পড়লে আপনারা একটু নির্দিষ্ট পড়া কিন্তু একটু ইজি আছে। তো 11 ধারা কি ক্লিয়ার প্রত্যেকে? জি ম্যাম।